আমার একটা শেষ অনুরোধ রাখবে? বলো। তোমার আগে আমি প্রথম খেতে চাই। দুজনে একই সঙ্গে খাবো সেটাই তো ঠিক ছিল। তা ঠিক, তবে দুজনের কার ওপর কেমন প্রতিক্রিয়া হবে সে তো বলা যায় না। ধরো যদি আমার আগে তোমার কিছু হয়ে যায়, তবে তবে তা আমি কিন্তু চোখে দেখতে পারবো না। ঠিক আছে, তবে তাই হোক। তোমাকে এপারে বিদায় জানিয়ে নয় ওপারে আবার দেখা হবে আমাদের। আর ইউ শিওর? এতটা রাস্তা ড্রাইভ করে ফিরতে কোনো অসুবিধা হবে না? আজকের রাতটুকু কিন্তু থেকে যেতে পারতেন দাদা। মুনিয়াকে নিয়ে এত রাতে কলকাতায় ফিরবেন? কাল ভোরবেলায় না হয় দুজনে বেরিয়ে যাবেন। অরুণিমা কিন্তু ঠিক কথাই বলছে দাদা। আজকের রাতটুকু এতটা রাস্তা ড্রাইভ করে কলকাতায় ফেরার দরকার নেই। কাল খুব সকালেই বেরিয়ে যাস। ভাবিস না, ঠিক পৌঁছে যাব। মনিয়ার একটা দিন স্কুল বন্ধ হলেও ক্ষতি নেই, কিন্তু আমার আবার কাল বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট আছে, প্লাস ক্লায়েন্ট মিটিং। আজ রাতেই ফিরতে না পারলে বেশ চাপ হয়ে যাবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সাম্য, আর আপনারা শুনছেন গল্প কল্পদ্রুম চ্যানেলের আরও একটি নতুন উপস্থাপনা। আজ আপনাদের শোনাব অলৌকিক স্বাদের একটি অন্যরকম ভালোবাসার কাহিনী। প্রতিবারের মতোই গল্প শুরুর আগে আপনাদের কাছে রাখছি ছোট্ট একটি অনুরোধ। আমাদের উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া স্পটিফাই বা অ্যামাজন মিউজিক অ্যাপে যদি আপনারা আমাদের উপস্থাপনাটি এখন শুনছেন তাহলে অবশ্যই এখানেও আমাদেরকে ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিন্ন স্বাদের অলৌকিক কাহিনী, আজও আছি অপেক্ষায়। আমার একটা শেষ অনুরোধ রাখবে? মেয়েটির কথায় নিজের ঠোঁট থেকে পানপাত্রটা সরিয়ে নিল ছেলেটি। বলো। তোমার আগে আমি প্রথম খেতে চাই। দুজনে একই সঙ্গে খাবো সেটাই তো ঠিক ছিল। তা ঠিক, তবে দুজনের কার ওপর কেমন প্রতিক্রিয়া হবে সে তো বলা যায় না। ধরো যদি আমার আগে তোমার কিছু হয়ে যায়, তবে তবে তা আমি কিন্তু চোখে দেখতে পারবো না। ফুঁপিয়ে কেঁদে উঠল মেয়েটি। ওর অশ্রুসিক্ত মুখখানি তুলে ধরে কপালে একটি চুম্বন এঁকে দেয় ছেলেটি। ও জানে কি অসম্ভব ভালোবাসে মেয়েটি ওকে। ঠিক আছে, তবে তাই হোক। তোমাকে এপারে বিদায় জানিয়ে নয় ওপারে আবার দেখা হবে আমাদের। মেয়েটি আর বিলম্ব না করে নিজের পানপাত্র তুলে নিয়ে এক নিঃশ্বাসে সমগ্র পানীয়টা গলাধ্যকরণ করে ফেলে। ওর চোখে এখন অদ্ভুত এক দীপ্তি। পৃথিবীর যাবতীয় কুটিলতাকে হারিয়ে দেওয়ার কি এক অদ্ভুত আত্মপ্রত্যয়। এবার আমার একটা অনুরোধ রাখবে? ছেলেটি ওকে নিবিড়ভাবে আলিঙ্গন করে ক্ষীণ কণ্ঠে আকুতি জানায়। নিশ্চয়, বলো না। সেই সেই গানটা শোনাবে একবার? যেদিন প্রথম দেখা হয়েছিল আমাদের, কলেজের নবীন বরণে গিয়েছিল যে গানটা, আর আমি শুনে টুক করে তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। শত বিষাদেও মেয়েটির ঠোঁটের কোণে উদ্ভাসিত হয় এক চিলতে হাসি। সেদিনটা যদি হয় শুরুর দিন, তবে আজই কি অন্তিম অধ্যায়, নাকি মরণেই শাশ্বত হবে ওদের প্রেম কাহিনী? গাইবে না? গাইব তো,
তবে আজ আর একা পথ চলে না, একসাথেই সুর মিলিয়ে বিদায় নেব দুজনে। ছেলেটির বাহু বেষ্টন করে ওর কাঁধে মাথা এলিয়ে দিল মেয়েটি। মৃদু গুনগুন ধ্বনির মিঠে সুর ক্রমশ ছড়িয়ে পড়ে নির্জন নদী প্রান্তরে। ছলাৎ ছলাৎ শব্দে পাড়ের ঢেউ মূর্ছনা তোলে সঙ্গীতের। ছুঁয়ে বলো আরো একবার, আমায় তুমি ভালোবাসনি। হৃদ কমলে জাগিয়ে প্রেম, চোখের তারায় ভাসনি। কেন এই স্মৃতিরা ছুঁয়ে যায় বারে বারে। গান আর শেষ হলো না। ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে মেয়েটির গলার স্বর। জড়িয়ে যায় গানের শেষ কয়েকটি পংক্তি। শিথিল হয় সুতীব্র বাহুবন্ধন। দু চোখের পাতায় নেমে আসে চিরনিদ্রার আবেশ। অসম্পূর্ণ পংক্তিগুলি নীরবে বিড়বিড় করে সমাপ্ত করে ছেলেটি। কাঁপা কাঁপা হাতে নিজের পানপাত্রটি ফের তুলে নেয় ছেলেটি। স্বচ্ছ তরলের প্রতিটি অণু পরমাণুতে যন্ত্রণাহীন মৃত্যুর বীজ। সমাজের চিরাচরিত রুগ্ন চিন্তাভাবনা আর যাবতীয় প্রতিবন্ধকতার একমাত্র নীরব প্রতিবাদ। নীরব অশ্রুজলে ক্রমশ ভেসে যেতে থাকে ছেলেটি। এপারের সব পঙ্কিলতাকে ছিন্ন করে পরপারে বিদায় নিয়েছে ওর প্রিয়া। এবার ওর পালা। আর ইউ শিওর? এতটা রাস্তা ড্রাইভ করে ফিরতে কোনো অসুবিধা হবে না? আজকের রাতটুকু কিন্তু থেকে যেতে পারতেন দাদা। মুনিয়াকে নিয়ে এত রাতে কলকাতায় ফিরবেন। কাল ভোরবেলায় না হয় দুজনে বেরিয়ে যাবেন। অরুণিমা কিন্তু ঠিক কথাই বলছে দাদা। আজকের রাতটুকু এতটা রাস্তা ড্রাইভ করে কলকাতায় ফেরার দরকার নেই। কাল খুব সকালেই বেরিয়ে যাস। কোনো ওজোর আপত্তিতেই কাজ হলো না শেষ পর্যন্ত। ভাই ও ভাইয়ের স্ত্রীকে আশ্বাস দিয়ে উঠে পড়লেন নিখিলেশ। মাত্র ঘন্টা দুয়েকের পথ। নিজের দীর্ঘদিনের ড্রাইভিং স্কিল আর সদ্য কেনা সেডান গাড়িটার উপর অগাধ আস্থা আছে ওনার। মফস্বলের রাস্তাটুকু পেরিয়ে একবার হাইওয়েতে উঠে পড়লেই বাকিটুকু শুধু স্টিয়ারিং ধরে বসে থাকা। ভাবিস না, ঠিক পৌঁছে যাব। মনিয়ার একটা দিন স্কুল বন্ধ হলেও ক্ষতি নেই, কিন্তু আমার আবার কাল বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট আছে, প্লাস ক্লায়েন্ট মিটিং। আজ রাতেই ফিরতে না পারলে বেশ চাপ হয়ে যাবে। শহরে নিখিলেশের নিজস্ব একটা অ্যাড এজেন্সি রয়েছে। ছোট কোম্পানি, কিন্তু এখনো অবধি বেশ সাফল্যের সঙ্গেই মার্কেটে কাজ করে আসছে। সফলতার কোনো শর্টকাট হয় না। নিজের কাজ ও কোম্পানির প্রতি একনিষ্ঠ সাধনাই ওনার সাফল্যের চাবিকাঠি। দেশের বাড়িতে সস্ত্রীক ভাইয়ের বসবাস। বাবা মা বহুদিন আগেই গত হয়েছেন। নিখিলেশের নিজের স্ত্রীও সন্তান প্রসব করেই ইহলোকের মায়া ত্যাগ করেছেন। 7 বছরের মেয়ে মুনিয়াই এখন একমাত্র ওনার অবলম্বন। শহরের কোলাহল আর কর্মব্যস্ততার ফাঁকে সময় পেলেই ফিরে আসেন নিজের হোম টাউনে। এবারও সপ্তাহান্তে এসেছিলেন মুনিয়াকে নিয়ে। রবিবার বিকেলের মধ্যেই ফেরার ইচ্ছে ছিল। বাদ সাধল অসময়ের কালবৈশাখীর প্রবল ঝড় বৃষ্টি। ঘড়িতে এখন রাত 8টা। ঝড় থেমে গেছে অনেক আগেই। বৃষ্টিও ওই ইলশে গড়ি। ব্যাগ গোছানোই ছিল। সোফা ছেড়ে উঠে মুনিয়াকে কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে নিজেই ঘরে ঢুকলেন নিখিলেশ। ছোট্ট মেয়েটি
কখন জানি টিভিতে কার্টুন দেখতে দেখতে অঘরে ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়ার পাট আগেই সারা হয়ে গিয়েছিল, তাই আর ঘুম না ভাঙেই ওকে কোলে তুলে নিলেন। গাড়ির ব্যাক সিটে প্রায় সব ব্যবস্থায় সারা থাকে নিখিলেশের। নিজে ড্রাইভ করতে অসম্ভব ভালোবাসেন। ছোট্ট মেয়েকে নিয়েই দুজনে বহু জায়গায় ঘোরাঘুরি করেছেন। স্ত্রীর অনুপস্থিতিতে উনি মেয়ের বাবা মা সব ভূমিকাই পালন করে চলেছেন। ব্যাকসিটে একটা চাদর আর কুশন দিয়ে মুনিয়াকে ভালো করে শুইয়ে দিলেন নিখিলেশ। সিট বেল্ট লাগানো আছে, তাই পড়ে যাওয়ার কোনো ভয় নেই। মেয়ে এখন একেবারে ঘুমিয়ে কাদা। কলকাতায় পৌঁছানোর আগে চোখ খোলার কোনো সম্ভাবনা নেই। ব্যাগ দুটো ডিকিতে ভরে সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির ইঞ্জিন অন করলেন নিখিলেশ। ওয়াইপার দুটো মৃদু গতিতে ঘুরতে ঘুরতে ছিটে ফোটা বৃষ্টির কণাগুলো মুছে দিতে লাগলো। রেডিও FM এর নব ঘুরিয়ে একটা বাংলা চ্যানেল সেট করে নিলেন। হালকা সুরে বাজতে লাগলো আধুনিক সঙ্গীত। বৃষ্টি ভেজা পিছল পথ, তাই সন্তর্পণে গতি নিয়ন্ত্রণ করে এগিয়ে চলেছে গাড়ি। টাউনের ভেতরে পথটুকু পেরিয়ে আসতে বেশি সময় লাগলো না। আর আধ ঘন্টা চললেই সামনেই হাইওয়ে। তারপর সামান্য গতি বৃদ্ধি করলেও কোনো সমস্যা নেই। তবে ঠিক যতটা সহজ হবে ভেবেছিলেন তেমনটা কিন্তু হলো না। আরও মিনিট 10 পেরিয়ে যাওয়ার পর রাস্তার মাঝে বেশ কিছু মানুষজনের ভিড় দেখে গাড়ি থামাতে বাধ্য হলেন নিখিলেশ। কৌতূহলে গাড়ি ছেড়ে বেরোতেই ব্যাপারটা পরিষ্কার হলো। ঝড়ে বিশাল একটা গাছ উপড়ে ঠিক আড়াআড়িভাবে রাস্তার মাঝে এসে পড়েছে। প্রচুর ডালপালা সমেত ধরাশায়ী সেই বৃক্ষ সামনের সমগ্র পথ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ সামনে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ। বেশ কিছু স্থানীয় মানুষজন ইতিমধ্যেই বাইরে বেরিয়ে এসেছেন, কিন্তু মুশকিল হলো কেউই সাহস করে এগোতে পারছেন না। কারণ আর কিছুই নয়, রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোস্টের তার জড়িয়ে রয়েছে গাছটির ডালপালার সঙ্গে। অসাবধানে বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইলেকট্রিক অফিসে খবর দেওয়া হয়েছে বটে, কিন্তু শহরাঞ্চলের মতো অতি সত্বর সার্ভিস পাওয়ার সম্ভাবনা নেই, তা নিখিলেশ ভালো মতোই জানেন। টেনশন কাটাতে একটা সিগারেট ধরালেন। ইতিমধ্যে দুপাশেই অনেক গাড়ি জমতে শুরু করে দিয়েছে। চটপট কিছু একটা সিদ্ধান্ত নিতেই হবে। চুপচাপ দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছে নেই ওর। সবচেয়ে সহজ পন্থা হলো এখনই গাড়ির মুখ ঘুরিয়ে টাউনের দিকে ফিরে যাওয়া। কিন্তু সেই সিদ্ধান্তে মন সায় দিল না। কালকের মিটিংটা বেশ গুরুত্বপূর্ণ। আজকে রাতের মধ্যে পৌঁছানো দরকার কলকাতায়। উদ্বিগ্ন নিখিলেশকে দেখে স্থানীয় একজন মানুষ এগিয়ে এলেন। দাদা কি কলকাতার দিকে যাবেন? সিগারেট ফেলে তার কাছেই বিকল্প পথ নির্দেশ চাইলেন নিখিলেশ। বাইপাস একটা আছে, রাস্তা একটু খারাপ বটে, তবে আপনাকে সিধে হাইরোড পৌঁছে দেবে। খানিকক্ষণ কথাবার্তার পর বুঝতে পারলেন লোকটি যে বিকল্প রাস্তার কথা বলছে সেটা তার সম্পূর্ণ অজানা নয়। ওদের টাউনের পাশ দিয়েই বয়ে গিয়েছে রূপনারায়ণ নদী। এই পথের অনেকটাই সেই নদীর পাশ দিয়ে যেতে হবে। গম্ভীর মুখে বেশ কিছুক্ষণ ভেবে শেষমেশ গাড়ি ঘুরিয়েই নিলেন নিখিলেশ। এতে যাত্রাপথ আরও আধ ঘন্টা দীর্ঘায়িত হলো বটে, কিন্তু এখানে অনন্তকাল অপেক্ষা করার চেয়েও কিছুটা ঘুরপথে হলেও এগিয়ে চলাটাই আপাতত বুদ্ধিমানের কাজ মনে হলো। লাল মোরামের রাস্তা। ড্রাইভ করতে তেমন সমস্যা হচ্ছে না, তবে দীর্ঘদিন এই রাস্তাগুলো সংস্কার না হওয়ার জন্যে মাঝে মধ্যে বেশ বড়সড় ফাটল আর জল ভরা গর্ত দেখা যাচ্ছে। সেগুলি বাঁচিয়েই ধীর লয়ে গাড়ি ছুটে চলেছে। কিছুক্ষণ পর এসি বন্ধ করে গাড়ির কাজগুলো নামিয়ে দিতেই নদীর দিক থেকে ভেসে আসা ফুরফুরে ঝোলো হাওয়া স্রোত শরীর আর মন দুটোই জুড়িয়ে দিল। মুনিয়া এসবের কোনো কিছুই টের পায়নি।
সে এখনো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হঠাৎ পেছন দিকে ঘাড় ঘুরিয়ে মুনিয়াকে একবার দেখতে যেতেই বিপত্তিটা ঘটল। সামনে জল কাদা ভরা একটা গর্তে গাড়ির একটা চাকা পড়তেই হঠাৎ গাড়িটা বিপজ্জনকভাবে লাফিয়ে উঠল। প্রতিবদ্ধ ক্রিয়ায় দৃঢ় হাতে স্টিয়ারিং সামলে ধরলেও ঠিক তখনই গাড়ির একদম সামনে অপ্রত্যাশিত কিছু একটা দেখতে পেয়ে নিখিলের সম্পূর্ণ হিমশীতল হয়ে গেলেন। ব্রেক প্যাডেল আর চাপা হলো না। নতুন সেডান গাড়িটা তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে নেমে গেল রাস্তার এক পাশে। তারপর সজোরে কিছু একটাতে ধাক্কা খেয়ে স্থির হয়ে গেল। স্টিয়ারিং হ্যান্ডেল থেকে সজোরে বেরিয়ে আসা এয়ার ব্যাগে আচমকা ধাক্কায় জ্ঞান হারালেন নিখিলেশ। ঠিক কতক্ষণ পর চেতনা ফিরে এলো বুঝতে পারলেন না। সময় জ্ঞান সাময়িকভাবে লোপ পেয়েছিল। সম্বিত পেতেই চালকের আসন থেকে দ্রুত বেরিয়ে এসে গাড়ির পেছনের দরজা খুলে মেয়ের উপর ঝাঁপিয়ে পড়লেন নিখিলেশ। কোনোভাবে ব্যাকসিটের বাঁধন আলগা হয়ে নিচে গড়িয়ে পড়েছে মুনিয়া। মেয়েকে বুকে তুলে নিয়েই চমকে উঠলেন। কপালের একটা ধার বিশ্রীভাবে কেটে গিয়েছে। সমস্ত শরীরে আর তেমন কোনো চোট আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও মেয়ের ঘুম ভাঙাতে কিন্তু ব্যর্থ হলেন তিনি। নিশ্চিতভাবে মুনিয়াও অজ্ঞান হয়ে পড়েছে। জায়গাটা লোকালয় থেকে নিশ্চয়ই অনেক দূরে, তাই এই রাতের নির্জনতায় অ্যাক্সিডেন্টের এত সময় পরেও এখনো কেউই সহায়তার জন্য ছুটে আসেনি। হঠাৎ নিজেকে ভীষণ নির্বোধ আর অসহায় মনে হলো ওর। হঠকারিতার মাসুল গুনতে হচ্ছে এখন। গাড়ির গ্লাভ বক্সে ফার্স্ট এড কিট রাখাই থাকে। সেখান থেকে কিছুটা তুলো আর ব্যান্ডেজ দিয়ে মুনিয়ার কপালের রক্তপাতটা সাময়িকভাবে বন্ধ করা গেল। এখন খুব দ্রুত ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসা দরকার। কিন্তু সাহায্য চাইবেন কার কাছে? গাড়ি যেভাবে ঢাল গড়িয়ে নদীর নরম মাটিতে বসে গিয়েছে তাতে সেটাকে আর স্বয়ংক্রিয়ভাবে তুলে ফেলা সম্ভব নয়। মুনিয়াকে ব্যাক সিটে ফের শুইয়ে দিয়ে রাস্তার উপরে উঠে এলেন নিখিলেশ। এখান থেকে চিৎকার করে কোনো লাভ নেই। কোন দিকে যাবেন সেটাও বুঝতে পারছেন না। হঠাৎ কিছু একটা মনে পড়তেই শীত দাঁড়াবে শীতল বরফের স্রোত হয়ে গেল। একটু আগে ক্ষণিকের জন্য যা দেখতে পেয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তা কি সত্যি নাকি নিছক চোখের ভুল? স্মৃতির স্মরণে বেয়ে দ্রুত কিছু ঝাপসা চিত্র ফুটে উঠল মানসপটে। লোকালয় থেকে অনেক দূরে জনবিরল এই নির্জন স্থানটা হঠাৎই ভীষণ পরিচিত মনে হলো। লাল মোরামের পথ এক পাশ দিয়ে নেমে গিয়েছে নদীর দিকে। 25 বছর পরেও সেই বাবলা গাছ আর ফণিমনসা ঝোপগুলো আজও যেন অবিকৃত রয়ে গিয়েছে। অজানা কোনো এক জাদু মন্ত্রের প্রভাবেই যেন পায়ে পায়ে নদীর পাড় বেয়ে বিশেষ একটা স্থানের দিকে এগিয়ে চললেন নিখিলেশ। বাহ্য জ্ঞান সম্পূর্ণ লোপ পেয়েছে ওনার। ফুরফুর করে মিঠে বাতাস বইছে। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেছেন নিখিলেশ। ওনার কানে বেজে চলেছে অতীতের কিছু বিস্তৃত টুকরো টুকরো সংলাপ, বিগত যৌবনের অনেক পুরনো স্মৃতি, কিছু মধুর, কিছু মৃত্যুর মতোই নিথর শীতল। অতীতের কোনো একটা কাজ যেন এখনো অসম্পূর্ণ রয়ে গিয়েছে। সহসা এক ঝাঁক দমকা শীতল বাতাসের স্রোত ঘিরে ধরল ওনাকে। ওই তো সেই জায়গা। থর
থরথর করে কেঁপে উঠল নিখিলেশের শরীর। নিখিলেশ ও আলিয়া ভিন্ন ধর্মাবলম্বী দুই যুবক যুবতী, সামাজিক প্রতিবন্ধকতা যাদের মিলনের পথে অন্তরায় হয়ে নেমে এসেছিল একদিন। প্রথম যৌবনের উদ্দাম অনমনীয় জেদ অবশেষে বেছে নিয়েছিল আত্মহননের মতো অন্তিম সিদ্ধান্তকে। মেয়েটি চলে গিয়েছিল আগেই, কিন্তু মৃত্যুকে চোখের সামনে দেখে আকস্মিক ভয়ে ছেলেটি আর পান করতে পারেনি সেই নিশ্চিত মৃত্যুর তরল বিন্দুকে। ছুটে পালিয়ে গিয়েছিল সেই দিন। সহসা এক মিঠে সুর কোথা থেকে যেন ভেসে এলো কানে। কে কে গাইছে এই জনবিরল প্রান্তরে? সুর আর স্বর দুটোই যে ভারী চেনা। উদ্ভ্রান্তের মতো চারপাশে গানের উৎসস্থল খুঁজে বেড়াতে লাগলেন। হঠাৎ ঘোর কেটে সম্বিত ফিরল। উন্মাদের মতো নিজের গাড়ির দিকে ছুটে চললেন নিখিলেশ। শব্দের প্রাবল্য সেদিকে যেন বেশি মনে হচ্ছে, কিন্তু গাড়ির ইঞ্জিন তো বন্ধ, বন্ধ মিউজিক সিস্টেম। তবে তবে কোথা থেকে আসছে এই আওয়াজ? হঠাৎ পেছনের দিকে চোখ পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল নিখিলেশের। ব্যাক সিটে ধীরে ধীরে সোজা হয়ে উঠে বসেছে মুনিয়া। ওর চোখ বন্ধ, তবে ছোট্ট ঠোঁট দুটি তিত্তির করে কাঁপছে। ভেসে আসছে অপূর্ব মিঠে গানের কলি, অতি পরিচিত কিছু পংক্তি। কিন্তু এই গলার স্বর কিছুতেই মুনিয়ার হতে পারে না। এই ঝড় বাদলের রাতে আবার ডাক এসেছে। সেবার একলাই চলে যেতে হয়েছিল আলিয়াকে। আজ এই মুহূর্তে মুনিয়ার সদ্য উন্মোচিত দৃষ্টিতে আসন্ন মৃত্যুর শীতল আহ্বান। ভয়ার্ত নিখিলেশ বুঝতে পারলেন আজ আর এই ডাক উপেক্ষা করার সাধ্য নেই তার। সে যে আজও আছে প্রতীক্ষায়, আর এখন তাই ওনার যাওয়ার পালা। ছুঁয়ে বলো আরো একবার, আমায় তুমি ভালোবাসোনি। হৃদ কমলে জাগিয়ে প্রেম, চোখের তারায় ভাসনি। কেন এই স্মৃতিরা ছুঁয়ে যায় বারে বারে? ফেলে আসা ভালোবাসা কেঁদে মরে বারে বারে। আজও আছি অপেক্ষায় তোমার, আজও আছি অপেক্ষায়।
ভাসনি হৃদ কমলে জাগিয়ে প্রেম চোখের তারায় ভাসনি কেন এই স্মৃতিরা ছুঁয়ে যায় বারে বারে ফেলে আসা ভালোবাসা কেঁদে মরে বারে বারে আজও আছি অপেক্ষায় তোমার আজও আছি অপেক্ষায় শেষ হলো আজকের কাহিনী আজও আছি অপেক্ষায়। গল্পের সূত্রধার ও কাহিনীকার ছিলাম আমি সাম্য, মুখ্য অভিনয়ে সৌরভ, শ্রী ও তুফান। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং মন্তব্য করে আমাদের পাশে থাকবেন। একই সঙ্গে হাইপ অপশনটিও ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে থুড়ি, শোনা হবে আগামী কোনো গল্পে। ভালো থাকবেন।